আসসালামু আলাইকুম। আমি একই সাথে এখন জুম এবং ফেসবুক লাইভ দুই জায়গায় আছি। আলহামদুলিল্লাহ। ওকে। তো আজকে যেহেতু আইসিটি আপনাদের সঙ্গে আমার প্রথম ক্লাস, আমি এখানে কিছু ইন্ট্রো না দিলেই না। ওয়ালাইকুম আসসালাম। আমি এই চ্যাপ্টারটার একটু ইন্ট্রো দিয়ে শুরু করব। আমি অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা না, গোটা আইসিটিটার একটু ইন্ট্রো দিয়ে শুরু করব আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, একটা হালকা ইন্ট্রো দিয়ে শুরু করি যে আইসিটি সাবজেক্টটায় আসলে কি আছে সেটার একটা হালকা ইন্ট্রো না দিলে আপনারা আসলে মজাটা পাবেন না। আপনারা পড়েন, কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, পড়াটা যতক্ষণ পর্যন্ত আনন্দময় না হবে ততক্ষণ আসলে পড়ে ওই যে পড়ার যে মজাটা সেই মজাটা না নিতে পারলে কোনো লাভ নাই। সো আগে আমাদেরকে পড়ার মজাটা নিতে হবে। এখন পড়ার মজা আমি কিভাবে নিব সেই জিনিসটাই হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে। ফিজিক্স যেমন সর্ট অফ কনসেপ্টগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, একইভাবে আইসিটিতেও আমি আমার সম্পূর্ণ চেষ্টাটা চালাই সবসময় যে আইসিটির জগৎটায় বেশ আনন্দ আছে, একটা আনন্দময় জগৎ। সো সেই আনন্দময় জগৎটায় আমি কিভাবে আপনাদেরকে নিয়ে আসতে পারবো সেইটাই একটু আপনাদেরকে আজকে হালকা ব্রিফ করব। আপনি যেখানে ইচ্ছে সেখানে আইসিটি পড়েন, ডাজন্ট ম্যাটার, বাট আইসিটি সাবজেক্টটাই কিভাবে আপনি মজা পাবেন বা জিনিসটা কিভাবে পড়বেন সেটার একটা আমি হালকা ইন্ট্রো দিয়ে দিব আজকে, আর কিচ্ছু না। প্রথমে যেটা শুরু করব, দেখেন আপনাদের যে আইসিটি বইয়ে চ্যাপ্টার আছে টোটাল 6টা। কয়টা চ্যাপ্টার? 6টা চ্যাপ্টার। তাহলে এই 6টা চ্যাপ্টারে আমি আজকে শুরু করতেছি অধ্যায় 3 দিয়ে। কেন অধ্যায় 3 দিয়ে শুরু করতেছি সেটাকে একটু বুঝিয়ে বলি। অধ্যায় 3 হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখন কেন সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস খুব জরুরি সেটা আমি একটু এক্সপ্লেইন করে নিব। দেখেন, আমি আপনাদের সঙ্গে যখন কমিউনিকেট করতেছি আমি কিন্তু আমার মাতৃভাষা বাংলাটা ব্যবহার করতেছি। সুতরাং যোগাযোগ স্থাপন করার জন্য ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা উভয় পক্ষেরই জানা থাকা খুব জরুরি। ধরেন আমি বাংলায় কথা বললাম কিন্তু এইখানে বাংলা জানে না এরকম কেউ যদি বসে থাকে তাহলে সে কি আমার কথাটা বুঝবে? কোনোদিন বুঝবে না। একইভাবে ধরেন আমার শ্রোতা যে ভাষা বোঝে সেই ভাষায় যদি আমি আমার মেসেজটাকে না পাঠাই, বা আমি যে ভাষাটা বুঝি সেই ভাষায় যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ স্থাপন না করেন তাহলে কিন্তু কোনো পক্ষই ভাবের আদান প্রদান করতে পারবে না। এখন ধরেন ফর এক্সাম্পল আমি একটা ক্যালকুলেটর বা একটা মোবাইল ফোন নিয়ে কাজ করব। সো ফর এক্সাম্পল ধরেন এই যে আমি আমার হাতের যে ফোনটা আছে এই ফোনটায় কিছু একটা নিয়ে আমি কাজ করব, একটা প্রোগ্রাম লিখব যেটাই ফোনে কাজ করবে। এখন এই ফোনের সঙ্গে যখন আমি কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করব সেই কমিউনিকেশনটা হইতে হবে এমন একটা ল্যাঙ্গুয়েজে যে ল্যাঙ্গুয়েজটা এই ফোনটা বোঝে, বা যে ল্যাঙ্গুয়েজটা বোঝার মতো করে এই ফোনটাকে তৈরি করা হচ্ছে। তাহলে এই চ্যাপ্টার 3 এর সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস কি জিনিস? যে ডিভাইসগুলো অ্যাকচুয়ালি আমার এই সংখ্যা প্রোগ্রাম এগুলা নিয়ে কাজ করে এদের প্রত্যেককে ডিজিটাল ডিভাইস বলা যায়। মানে যে সকল ডিভাইসে আপনি ছোটোখাটো একটা প্রোগ্রামও রান করতে পারবেন, যদি প্রোগ্রাম রান না করা যায় সেটা কিন্তু ডিজিটাল না। এইখানে আমরা একটু বুঝি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন ডিজিটাল অ্যান্ড অ্যানালগ। অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে তফাৎটা কোথায় সেটা আমরা একটু বুঝে নেই। ধরেন আমার মাথার উপরে যে ফ্যানগুলো আছে, ফ্যান আছে, এই ফ্যানটা বা বাসায় যে লাইটটা আছে এগুলো কিন্তু ডিজিটাল ডিভাইস না, তারা অ্যানালগ ডিভাইস। কেন? কারণ তাদেরকে প্রোগ্রাম দেওয়া যায় না,
তারা সুইচ অন অফের উপরে চলে। আপনি সুইচ অন করলে তারা অন হবে, সুইচ অফ করলে তারা কি হবে, অফ হবে। কিন্তু যখনই আপনি একটা প্রোগ্রাম লিখে দিতে পারতেছেন, কীরকম প্রোগ্রাম, ধরেন আপনি আপনার একটা লাইটের সঙ্গে একটা প্রোগ্রাম ইনক্লুড করে দিলেন যে রুমের আলো যদি এর থেকে নিচে নেমে যায়, এত লুমেনের থেকে যদি আলো কমে যায়, লাইট তুমি অটোমেটিক জ্বলে যাবা। আবার একটা এক্সেপশন দিয়ে দিলেন যে রাত্রিবেলায় এতটার পরে তুমি অটোমেটিক নিভে যাবা, কারণ আমি ঘুমাইতে যাব, তখন তোমার জ্বলার দরকার নেই। সুতরাং এইভাবে আপনি যখন প্রোগ্রামিং করে দিচ্ছেন লাইটটাকে, তখন সেটার অ্যানালগ ডিভাইস না, সেটা তখন কি হয়ে যাচ্ছে, ডিজিটাল ডিভাইস হয়ে যাচ্ছে। সো আমরা ডিজিটাল ডিভাইসের বেলায় বইয়ের সংজ্ঞাটা না, প্র্যাকটিক্যাল বাস্তব যে সংজ্ঞাটা সেটা মাথায় রাখবো। যখনই কোনো বস্তুকে আমি প্রোগ্রাম করে ফেলতে পারতেছি, কোনো যন্ত্রটাকে, যে সে নিজে থেকে চলতে পারবে কোনো একটা কন্ডিশন বা শর্ত অনুযায়ী, তখন সেটা ডিজিটাল ডিভাইস। আর যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ম্যানুয়ালি আমাদের শরীর ব্যবহার করে আমাদের যান্ত্রিকভাবে কোনো একটা কিছু করে যন্ত্রটাকে চালাতে হবে, তখন সেটা কি ডিভাইস, অ্যানালগ ডিভাইস। সো আশা করি এই পার্থক্যটা সবাই ধরতে পারতেছেন যে ডিজিটাল ডিভাইসকে, অ্যানালগ ডিভাইসকে। এখন আসেন তাহলে সংখ্যা পদ্ধতি কেন খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যদি কমিউনিকেশন স্থাপন না করতে পারি, সংযোগ স্থাপন না করতে পারি, সেক্ষেত্রে তো আমি ডিজিটাল ডিভাইসকে কোনো কমান্ড দিতে পারবো না। ধরেন ফর এক্সাম্পল আমার এই যে ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরে আমি চাপাচাপি করলে কিছু কাজ হয়। এখন এই যে আমি চাপাচাপি করলে কিছু কাজ হচ্ছে কেন, কারণ সে আমার সঙ্গে সংযোগ স্থাপন করতেছে কি দিয়ে, এই যে তার কিগুলা দিয়ে, এই যে তার বাটনগুলো আছে, এই যে তার যে কিগুলা আছে, এই কিগুলাকে স্ট্রোক করলে সে বিভিন্ন ইনপুট আমার কাছ থেকে নিচ্ছে। তাহলে এই ডিভাইসটা কিভাবে কাজ করতেছে, সে আমার সঙ্গে সংযোগ স্থাপন করতেছে, এটা একটা ইন্টারফেস। এটাকে বলা হয় ইউজার ইন্টারফেস, মানে আমরা যারা ব্যবহার করি কারি, তারা যে ইন্টারফেসটা ব্যবহার করতেছি ওটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। আমি এই জিনিসগুলো পরের দিকে যে আপনাদেরকে ইনশাল্লাহ আরো ভালোভাবে পড়াবো। সো আজকে জাস্ট ইন্ট্রোটা দিচ্ছি, যে চ্যাপ্টারটার ইন্ট্রো। এখন তাহলে দেখেন সংখ্যা পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে ক্যালকুলেটর বা আমার এই যে ফোন বা এই যে আমার ল্যাপটপ, এরা কিভাবে প্রোগ্রামটাকে রিড করবে, এরা প্রোগ্রামটাকে কোন ল্যাঙ্গুয়েজে রিড করবে, সেই জিনিসটা আমাদের জানা দরকার। এই জন্য সংখ্যা পদ্ধতি আসছে। এবং এই যে ক্যালকুলেটরটা আছে, এ কোন ফাংশনগুলো নিয়ে কাজ করবে, তার মধ্যে লজিকগুলা কিভাবে ডেভেলপড হবে, লজিক গেটগুলো কীরকম হবে, এই জিনিসগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইসের অন্তর্ভুক্ত। এখন এই চ্যাপ্টারটা কেন আমার খুব পছন্দের চ্যাপ্টার, গোটা আইসিটি বইয়ের দুইটা চ্যাপ্টারকে আমি ভালোবাসি কেন সেটাও বলে দিই। নাম্বার 1 হচ্ছে এই চ্যাপ্টারটা, সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস। কারণ হচ্ছে আমি নিজে যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমাকে পড়ালেখা করতে হয়েছে ডিজিটাল ডিভাইস নিয়ে, এবং আমাদের একটা সাবজেক্ট ছিল, কোর্স ছিল অ্যাকচুয়ালি বুয়েটে পড়ার সময়, ওটাকে বলা হতো ডিজিটাল লজিক ডিজাইন বা ডিএলডি। আমি ওই কোর্সটায় ব্যাপক আনন্দ পাইতাম, কারণ হচ্ছে যখন এই বুলিয়ান অ্যালগোরিদম নিয়ে কাজ করতে যেতাম, বা বুলিয়ানের পাশাপাশি আরও কিছু অ্যালগোরিদম আছে, আপনার বাইনারির পাশাপাশি আপনার 3টা নাম্বার, মানে 1-0 মাঝখানে কিছু একটা নিয়ে আবার ফাজি লজিক ডেভেলপ করা যায়, আবার 0-1-2 সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে কিছু কাজকর্ম করা যায়। এই জিনিসগুলো খুব মজার জিনিস, যখন আপনি জগৎটার মধ্যে ঢুকবেন তখন দেখবেন ইনশাল্লাহ আনন্দ পাবেন। এটা একটা কারণ আনন্দ পাওয়ার পিছনে। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে অটোমেশন, এই চ্যাপ্টারটা আপনার লাইফকে ইজি করবে, অটোমেশন ইজি করবে। পরবর্তীতে কেউ যদি ইভেন ডাক্তারও হন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলো, যে ভাইয়া আমি তো আইসিটি পড়তেছি এইচএসসির জন্য, এরপর তো যে আইসিটি লাগবে না। আমি বলি আইসিটি কই কই আপনার লাগবে, আইসিটিটা কেন ইনক্লুড করাটা আমাদের জন্য খুব বেনিফিশিয়ারি। মানে সিলেবাস হয়তো বা ঠিকমতো গুছানো নাই, অনেক জায়গায় অনেক ঘাটতি দুর্বলতা থাকতেই পারে, কিন্তু এই সাবজেক্টটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝবেন। আমি একটু আপনাদেরকে ক্যারিয়ার ওভারভিউ দিব, যে এরপরে আপনারা যেদিকেই পড়ালেখা করেন না কেন আপনাদের ক্যারিয়ারের সঙ্গে কিভাবে আইসিটি রিলেটেড সেটা আমি বুঝিয়ে বলবো। ধরেন আপনি ইঞ্জিনিয়ার হবেন, তাহলে ইঞ্জিনিয়ার যদি হন সেক্ষেত্রে আপনার কি আইসিটি লাগবে, কারণ কি দুনিয়ায় ইঞ্জিনিয়ার হইতে পারবে না প্রোগ্রামিং শেখা ছাড়া। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রোগ্রামিং শেখাটা ফরজ, একেবারে আবশ্যিক, লাগবেই। সুতরাং যদি ফরজ হয় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তাহলে তো কিছু করার নাই, আপনাকে আইসিটির
রিলেটেড জিনিসপত্র পড়তে হবে, গেল ইঞ্জিনিয়ার গোত্র বাদ। এবার ধরেন ভাইয়া আমি ইঞ্জিনিয়ার হব না, আমি পিওর সায়েন্স নিয়ে পড়বো, যে আমি পিওর ম্যাথ নিয়ে পড়বো, আমি পিওর কেমিস্ট্রি নিয়ে পড়বো। ভাইয়া এবং আপুরা, এখনকার জগৎটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স মানে কি, আপনি ডেটা নেবেন, এই ডেটা অ্যানালাইসিস করবেন, এই ডেটা অ্যানালাইসিস করে করে তারপর হচ্ছে আপনি সেখান থেকে আপনার রেজাল্ট নেবেন, মানে এটাকে বলা হয় তথ্য ও উপাত্ত বিশ্লেষণ। এখন আপনি সায়েন্টিস্ট হইলেও আপনাকে তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করতে হবে, আপনাকে পরিসংখ্যান নিয়ে পড়তে হবে। সো এই সব জায়গায় প্রোগ্রামের ভূমিকাটা খুব জরুরি, আপনাকে প্রোগ্রামিং শিখতেই হবে, আপনি প্রোগ্রামিং অ্যাভয়েড করতেই পারবেন না, ট্রাস্ট মি। আপনি যদি ইভেন প্রোগ্রামিং বাদ দেওয়ার জন্য কমার্সে চলে যান, ভাইয়া আমার প্রোগ্রামিং ভাল লাগে না আমি কমার্সে যাব, ধরেন আপনি আইবিএতে চলে গেলেন, আইবিএতে যখন যাবেন তখন ওইখানে আপনাকে ওই বিজনেসের মধ্যে কিভাবে আইসিটিকে ইন্টিগ্রেট করতে হয় সেটা শেখাবে। সো বিজনেস কমিউনিকেশনের পাশাপাশি আপনাকে শিখাবে কিভাবে এই যে ডিজিটাল সিস্টেমগুলোকে ইউজ করা যায় সেটা আপনাকে শিখাবে। সো আসলে আপনার নিস্তার নাই আইসিটি থেকে। এবং একটা জিনিস মাথায় ঢুকায় নেন, এই যে সময়টা নেক্সট 200-300 বছর হয়তোবা আল্লাহ তালাই ভালো জানেন, এই সময়টা পুরোপুরি প্রোগ্রামিংয়ের জগৎ হবে। সো যে প্রোগ্রামিংয়ে যত দক্ষ হবে সে আসলে তত বেশি তার ক্যারিয়ারে এক্সেল করতে পারবে। এবার আসি যে ভাইয়া আমি তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব না, আমি ডাক্তার হয়ে যাব। ওকে, খুবই ভালো কথা, আপনারা ডাক্তার হবেন। টেকনোলজি অলরেডি অ্যাডভান্সড হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ। আপনারা যতদিনে ডাক্তারি পাশ করে বের হবেন ততদিনে দেখা যাবে যে অনেক কিছুই টেকনিক্যালি আসতেছে। কীরকম টেকনিক্যালি আসতেছে, এখন আমি মানে হচ্ছে রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, জাপানি এক সার্জন, উনি হাসপাতালে যান না, উনি বাসায় থেকে সার্জারি করেন, বা এক হাসপাতালে বসে আরেক হাসপাতালে সার্জারি করেন। কিভাবে সম্ভব হচ্ছে, এটা জাপানি অন্য একটা কোম্পানি তাকে একটা মেশিন ডেভেলপ করে দিয়েছে, ওই মেশিনের সাহায্যে তিনি যেটা করতে পারেন, এক জায়গায় বসে উনি হাত নাড়ান, সেই হাত নাড়ানো অনুযায়ী আরেক জায়গায় কাটাকাটি সেলাই হয়ে যায়। এখন কোশ্চেনটা হচ্ছে এই মেশিনটা কিভাবে কাজ করবে সেটা জানার জন্য হইলেও তো তাকে কিছুটা হইলেও প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। ধরেন আপনার ফোনটা আপনি কি হাতে নিয়ে চালাইতে পারেন? বাচ্চাবেলা থেকে চালায় চালায় অভ্যস্ত, কিন্তু আপনারা কি হচ্ছেন দেখেন কোন ফাংশনটা কোন প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেটা কিন্তু জানতে হচ্ছে। সো আমি একেবারে ইন শর্ট যদি বলতে যাই সেক্ষেত্রে আইসিটি ছাড়া জীবন অচল। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এটা আমার রিকোয়েস্ট, যে দেখেন আমাকে আপনারা হয়তোবা শুধু টিচার হিসেবে নেন, কিন্তু আমি প্রফেশনালি একজন ফুল প্রফেশনাল। আমি আপনার গতানুগতিক টিচার মানুষটা না, এই কথাগুলো আপনাদেরকে আমি বলি না, কখনোই বলি না, কারণ আমার পড়াতে ভাল লাগে। কিন্তু আমি কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার আপনাদেরকে পড়ানোর বাইরে আমার নিজের প্রফেশনাল একটা পরিচয় আছে। সো আমার যেহেতু প্রফেশনাল একটা লাইফ আছে, আমি সেই লাইফ থেকে আমি খুব ভালো মতো বুঝি আপনাদের এই পড়ালেখাটা কিভাবে করাটা খুব জরুরি। কারণ আমি আমার জীবনে সবচেয়ে বড় যে কাজটা করি সেটা হচ্ছে হায়ারিং অ্যান্ড ফায়ারিং, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় রোল। এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার এই অল্প বয়সে মোটামুটি ধরেন 4-5 হাজার লোকের ইন্টারভিউ নিছি, জব ইন্টারভিউ, মাত্র 4-5 হাজার লোকের জব ইন্টারভিউ নিছি। সো আমি জানি আমরা কি খুঁজি, যারা আমরা হায়ার করি বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে, আমরা জানি আমরা আপনাদের কাছ থেকে কি চাই। এখন প্রবলেমটা হচ্ছে আমরা যা চাই আপনারা সেই রাস্তায় হাঁটেন না। আপনারা হাঁটেন কোন রাস্তায়? সিলেবাস আছে, পড়বো, পাস করব, গ্রেড পাবো A+, আই অ্যাম A+। তারপর যখন ইন্টারভিউ বোর্ডে আসবো তখন একটা কোশ্চেন করলে মাথা চুলকে চিন্তা করবো এটা সিলেবাসের কোথায় ছিল, এই লোকটা খারাপ, সে সিলেবাসের বাইরে কোশ্চেন করে। সো লাইফ ইজ টাফ, দুনিয়া সহজ না। আপনি যখন জব লাইফে যাবেন, যে লোকটা আপনার ইন্টারভিউ নিবে সে আপনাকে কেন চাকরিতে নিবে, তার এখানে বেনিফিট কি? তার বেনিফিট হচ্ছে সে আপনাকে দিয়ে কোনো একটা কাজ করাবে, কাজের বিনিময়ে আপনাকে পয়সাটা দিবে। এখন আপনি যদি কাজটা না জানেন তাহলে কি সে আপনাকে কাজটা দিবে? অতি অবশ্যই না। এখন কাজটা জানার জন্য কি করতে হবে? আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে হবে। সো ভালো রেজাল্ট করবেন, এটা ম্যান্ডেটরি লাগবেই, কারণ সার্টিফিকেটের জোর না থাকলে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে আপনি বাদ পড়ে যাবেন। ধরেন আমরা যখন হাজার হাজার অ্যাপ্লিকেশন পাই, সেখান থেকে 20 জন 30 জনকে বাছাই করি কি দিয়ে? সার্টিফিকেট দিয়ে, যে আচ্ছা এই ছেলেটা এখান থেকে পাশ করছে তাহলে সে ভালো, এই মেয়েটা এখান থেকে পাশ করছে আলহামদুলিল্লাহ, মেয়েটা অনেক পরিশ্রমী।
তাহলে এই যে ইনিশিয়াল স্ক্রিনিং এর জন্য কি লাগতেছে, রেজাল্ট রাখতেছে, কিন্তু এরপর কি লাগবে, দক্ষতা। আর দক্ষতা বৃদ্ধি করার জন্য কি লাগবে, দক্ষতা বৃদ্ধি করার জন্য লাগবে একটা জিনিস শুধু পড়া না, সেটা বুঝে পড়া, সেটা অন্তর দিয়ে অনুভব করতে শেখা। সো আমার সবার প্রতি এটা রিকোয়েস্ট, যে সাবজেক্টই পড়েন, যেখানেই পড়েন, আমার কাছে পড়তে হবে এরকম কোনো বাধা ধরা কিছু আমি বলতেছি না। আইসিটি আপনার দুনিয়ায় অনেক টিচার আছে, অনেক ভালো ভালো টিচার আছে, অনেক পড়াবে, দুর্দান্ত পড়াবে। আমি এইখানে বলতেছি যার কাছেই পড়েন, এই সাবজেক্টটা আপনার লাইফে কোথায় কোথায় কাজে দিতে পারে সেটা জেনে পড়েন, তাহলে আপনার ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে। একটা কোশ্চেন করছেন মোহাম্মদ সামি, ভাইয়া আইসিটির পিডিএফ কি ফিজিক্স গ্রুপে দিবেন? জি না, আইসিটির পিডিএফ ফিজিক্স গ্রুপে দিব না। আজকে প্রথম ক্লাস বলে হচ্ছে আজকে আমি অ্যানাউন্সমেন্টগুলো ফিজিক্স গ্রুপে দিছি, আইসিটির পিডিএফ শুধুমাত্র আইসিটি গ্রুপেই দিব। ওকে, এখন চলেন আমরা পড়ালেখায় ঢুকে যাব ইনশাল্লাহ। আমি আজকে যেহেতু সংখ্যা পদ্ধতি শুরু করব, সংখ্যা পদ্ধতি দিয়েই, এবং আমি একটু বাচ্চাবেলা দিয়ে শুরু করব। আমি আপনাদেরকে পড়ানোর সময় একটু বাচ্চাবেলা দিয়ে শুরু করব। কেন? কারণ কিছু কিছু জিনিস আমরা খুব ছোটোবেলা থেকেই পড়ে আসছি, ওই জিনিসগুলো আমরা আবার পড়ব। সো আমি আপনাদের ক্লাস 2-3 জিনিসপত্রও যে এখন এসে কাজে লাগে সেটা আগে দেখাবো। তো আমি শুরু করব, আপনারা যখন ডেসিমাল বা দশমিক সংখ্যা ব্যবহার করেন, এই দশমিক সংখ্যাটার ডেভেলপমেন্ট দিয়ে। সো সংখ্যা পদ্ধতি শুরু করার আগে আমি আপনাদেরকে একটু ডেসিমাল যে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা কিভাবে আমরা লিখি সেটা দিয়ে শুরু করি, কারণ তাহলে আমাদের পরে যে বুঝতে সুবিধা হবে। ধরেন একটা সংখ্যা আমি লিখব, যে কোনো একটা সংখ্যা নেই, এই ধরেন কত নেওয়া যায়, আজকের তারিখটাকে একটা সংখ্যা বানায় ফেলি না, 10-18-2020। তাহলে 18-10-20, এই যে দেখেন একটা সংখ্যা লিখলাম আমি, তার মানে 1,81,020 বলতেছি না? খেয়াল করেন, আপনি এই সংখ্যাটাকে কি বলতেছেন, 1,81,020 বলতেছেন। এখন সংখ্যাটাকে একটু ছোট করি, বড় সংখ্যা না নিয়ে ছোট সংখ্যা দিয়ে শুরু করি। ধরেন আপনি একটা সংখ্যা লিখতেছেন 983। তাহলে এই 983 সংখ্যাটা আসলে কিভাবে আসছে সেটা আমি একটু বলি আপনাদেরকে। 983 আসছে কিভাবে, 900 যোগ 80 যোগ 3, খেয়াল করেন 983 আসছে কিন্তু এইভাবে, 980 আর 3, এই তিনটা মিলে কি হয়েছে, 983 হয়েছে। এখন বাচ্চাবেলায় আমরা যখন ছোটবেলায় এই জিনিসটা পড়ছি তখন স্থানিক মান আকারে পড়ছি। এই যে 983 আমরা স্থানিক মান আকারে পড়ছি। দেখেন 3 × 10⁻0 ইকুয়ালস টু 3 × 1 মানে 3, 8 × 10⁻1 8 × 10 ইকুয়ালস টু 80, 9 × 10 স্কোয়ার, 9 × 100 900। দেখেন প্রত্যেকটা অঙ্কের স্থানিক মান এইভাবে আমরা কিন্তু ছোটবেলায় একেবারে যখন পুচকে ছিলাম এইভাবেই করতাম। এখন কথা হচ্ছে ভাইয়া এবং আপুরা, আমি কেন আবার এগুলো নিয়ে টানাহেঁচড়া করতেছেন? আরে সরাসরি তো বাইনারিতে ঢুকলেই হয়। আসলে বাইনারিতে ঢুকতেছি না সরাসরি এই কারণে, এটা বুঝলে দেখবেন বাইনারি কনভার্সন পানির মতো সহজ হয়ে যাবে, জলবৎ তরলং অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়। সো চলেন আমরা এখন একটা সংখ্যার মধ্যে কি কি জিনিসপত্র থাকে সেগুলো একটু দেখে নিব। কেন দেখব? এমসিকিউ ইনফরমেশন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছেন আইসিটি কোন বই পড়বো? ভাইয়া এবং আপুরা যে বই ইচ্ছা সেই বই পড়েন, বাজারে সবগুলো বই ভালো বই, কারণ সবাই পরিশ্রম করেই বইগুলো লিখছেন। আমি বই নিয়ে কোনো কথা বলবো না, যে কোনো বই পড়তে পারেন, কারণ আমি মোটামুটি যা যা লাগবে সব ক্লাসেই পড়ায় দিব। এরপর আপনি কোন বই পড়বেন এটা আপনার ইচ্ছা। এখন আসেন, সংখ্যা পদ্ধতি শুরু করব আমি অ্যাকচুয়ালি, এই যে দেখেন একটা সংখ্যার জন্য আমি কি করলাম, স্থানিক মান দেখালাম। আমি একটা সংখ্যার জন্য একটু আগে কি দেখাইছি, স্থানিক মান দেখাইছি। তাহলে দেখেন 983 যখন লিখতেছি,
এই 983টাকে একটু ডিফারেন্টলি লিখবো এখন। এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। এককের ঘর 10 পাওয়ার 0, দশকের ঘর 10 পাওয়ার 1, শতকের ঘর 10 স্কোয়ার। খেয়াল করে দেখেন এগুলা কিভাবে আসছে সেটা একটু আমি বুঝিয়ে বলি। দেখেন ওমা একটু ম্যাথও পড়া হয়ে যাচ্ছে তাই না? দেখছেন সব কিছুই দুনিয়ায় দরকারি। এই এককের ঘরটায় কেন হচ্ছে এইটার স্থানিক মান 10 পাওয়ার 0? এককের ঘরের স্থানিক মান 10 পাওয়ার 0 কেন? আমাদের যে এককের ঘর সেই ঘরটার স্থানিক মান কেন 10 পাওয়ার 0? কারণ আপনি এইখানে একটা মাত্র অঙ্কই বসাতে পারতেছেন। দেখেন এককের ঘরের স্থানিক মান 1, কারণ আপনি এখানে একটা মাত্র অঙ্কই বসাতে পারতেছেন, একের বেশি অঙ্ক এখানে আপনি বসাতে পারবেন না। সুতরাং এইখানে আপনি দেখেন 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক আছে? 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্কের যে কোনো একটা অঙ্ক আপনি এখানে বসান। 10টি অঙ্কের যে কোনো একটি অঙ্ক এখানে আপনি বসাবেন, তাহলে স্থানিক মান কত? 1। এরপর আপনি মুভ করতেছেন কতর ঘরে? দশকের ঘরে 10। এখানেও আপনি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা অঙ্ক বসাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই 0 থেকে 9 পর্যন্ত আপনি যে কোনো একটা অঙ্ক বসাচ্ছেন, তার আগে ডান পাশে, এই যে ডান পাশে আপনি কতগুলো অঙ্ক বসানোর অপশন রেখে আসছেন? 10টা অঙ্ক ওইখানে বসানোর অপশন রেখে আসছেন না? দেখেন 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আপনি ডান পাশে বসানোর অপশন রেখে আসছেন। এই কারণে এইখানে স্থানিক মান হয়ে যাচ্ছে 10 পাওয়ার 1। একইভাবে শতকের ঘরে আসার আগে ডান পাশে আপনি টোটাল কতগুলো সম্ভাব্য অঙ্ক বসানোর অপশন রেখে আসছেন? 100টা। একটু বিন্যাস সম্বাসেও চলে যায়, না পেঁচাই, আপনারা স্থানিক মানগুলা মাথায় রাখেন যে 10 পাওয়ার 0, 10 পাওয়ার 1, 10 স্কোয়ার। এই বিন্যাস সম্বেশ খুব ভালো মতো পড়বেন। ম্যাথের বিন্যাস সম্বেশ না পড়লে ঠিকমতো কপালে দুর্গতি আছে, পরবর্তীতে যে খুব ধরা খাবেন। ওকে, তাহলে দেখেন এই যে স্থানিক মানগুলা যখন আমার জানা থাকতেছে 10 পাওয়ার 0, 10 পাওয়ার 1, 10 স্কোয়ার, এগুলো কি স্থানিক মান। এখন স্থানিক মানের পরে আমার আসবে সংখ্যার মান। এই যে 983 আমি লিখলাম 9, 8, 3। তাহলে এই যে দেখেন আমার প্রতীক বা চিহ্নটা হচ্ছে 3, তার সঙ্গে স্থানিক মান যদি গুণ করি 3 গুণন 1 3, এই 3টা হচ্ছে নাম্বার ভ্যালু বা সংখ্যার মান। এই 3টা কি নাম্বার ভ্যালু বা সংখ্যার মান। একইভাবে 8-এর জন্য নাম্বার ভ্যালু কত? 8 গুণন 10, 80 হচ্ছে 8-এর জন্য নাম্বার ভ্যালু। 9-এর জন্য নাম্বার ভ্যালু কত? 9 গুণন 10 স্কোয়ার, মানে হচ্ছে 900। তাহলে এই যে দেখেন আমার যে অঙ্কগুলি আছে 9, 8, 3, প্রতিটা অঙ্কের সঙ্গে স্থানিক মান আমি আগে কি করব? গুণ করব। গুণ করে তারপর আমি যোগ করলে সংখ্যা পাবো। আপনাদেরকে আমি তাহলে সংখ্যা গঠন শিখিয়ে দিচ্ছি। কি করব? প্রতিটি অঙ্কের সঙ্গে, প্রতিটি অঙ্কের সাথে স্থানিক মান গুণ করে সংখ্যার মান পাওয়া যাবে। এই সংখ্যার মানগুলোকে যোগ করলে, আচ্ছা আমি একটু ভুল লিখছি, প্রতিটা অঙ্কের সাথে স্থানিক মান গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রতীক বা চিহ্নের মান। সেটাকে বলা হয় প্রতীক বা চিহ্নের মান।
পাওয়া যাবে। প্রতীক বা চিহ্নের মানগুলির যোগফল সংখ্যার মান প্রদান করবে। এই অংশটুকু খুব ইম্পর্টেন্ট, কেন? এমসিকিউ বা হচ্ছে অনুধাবনমূলকের জন্য, যে একটা সংখ্যার মান কোথা থেকে পাওয়া যায়। সো এটা তাহলে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে মাথায় রাখেন। সংখ্যার মান কোথা হতে পাওয়া যাবে? তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রত্যেকটা প্রতীককে আমরা তার স্থানিক মান দিয়ে গুণ করে যেটা পাবো, এটা হচ্ছে আমার কিসের মান? প্রতীকের মান। এই যে 3, তারপর এই যে 80টা হচ্ছে প্রতীকের মান কত? 80। এখানে 9 যে প্রতীকটা, এই প্রতীক এর মান কত? 900। এরপর এই প্রত্যেকটা প্রতীক বা চিহ্নের মানগুলোকে আমি যখন যোগ করে দিব, তখন আমি সম্পূর্ণ সংখ্যাটা পেয়ে যাচ্ছি। সো তাহলে আমরা অঙ্কগুলোকে স্থানিক মান দিয়ে গুণ করে যোগ করলে সংখ্যার মান পাবো। সংক্ষেপে বলি, অঙ্কগুলোকে স্থানিক মান দিয়ে গুণ করে যোগফল নির্ণয় করলে কি পাওয়া যাবে? সংখ্যা পাওয়া যাবে। সো দেখেন, আপনি তাহলে সংখ্যা বের করতেছেন কি? প্রতিটা অঙ্কের সাথে স্থানিক মান গুণ করে দিচ্ছেন, তারপর যোগফল নির্ণয় করতেছেন। কাজ শেষ। সিম্পল। এখন আসেন, এই সিম্পল প্রসিডিউরটা আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখব। তাহলে আমার এখানে সংখ্যা পদ্ধতি, কতগুলা সংখ্যা পদ্ধতি থাকতে পারে, আমরা কতগুলি সংখ্যা পদ্ধতি আমরা পড়ব। চলেন আমি বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি যেগুলো আছে সেগুলো আপনাদেরকে এখন একটা একটা করে বলে দিব। সংখ্যা পদ্ধতি টোটাল আমরা পড়ব 4 ধরনের সংখ্যা পদ্ধতি। দেখেন, টোটাল 4 ধরনের সংখ্যা পদ্ধতি পড়ব। আমি একটা এক্সাম্পল টেবিল তৈরি করব। দেখেন, আমি এইখানে টোটাল কয় ধরনের সংখ্যা পদ্ধতি আছে? বললাম 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। তাহলে 4 ধরনের সংখ্যা পদ্ধতির জন্য আমরা একটা ছক তৈরি করি। দেখেন, 4 ধরনের সংখ্যা পদ্ধতি। এখন প্রথম সংখ্যা পদ্ধতি আমরা পড়ে ফেলছি। দেখেন, এখানে সংখ্যা পদ্ধতি প্রথমটায় কয়টা করে আপনি অঙ্ক ব্যবহার করতে পারতেছেন? 10টা। দেখেন, কেন ডেসিমাল বা 10 ভিত্তিক বলা হয়? কারণ আপনি 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা অঙ্ক ব্যবহার করতে পারতেছেন? 10টা। তাহলে 0 থেকে 9, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল কয়টা অঙ্ক আছে এখানে? 10টা অঙ্ক আছে। এই জন্য এটার নাম হচ্ছে ডেসিমাল বা দশমিক। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা টোটাল কয়টা অঙ্কের ব্যবহার করব? 10টা। তাহলে প্রতীক বা চিহ্নগুলো কি? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে শুরুই করে আমাদের জানা পদ্ধতি দিয়ে, দশমিক বা ডেসিমাল। এখন বেস বা ভিত্তিটা কি? চলেন দেখি বেস বা ভিত্তি
খেয়াল করেন তো, দশমিকে আমি যখন স্থানিক মান বের করতেছি কতর উপরে পাওয়ার দিতেছি, 10-এর উপরে না? তাহলে বেস বা ভিত্তি কত? 10। তাহলে দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10। প্রতীক বা চিহ্ন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। উদাহরণ, একটু আগে যে 983 লিখছি সেটাই হচ্ছে উদাহরণ। এটা গেল হচ্ছে আমার দশমিক বা ডেসিমাল। এরপরে আসি, যদি দুইটা মাত্র অঙ্ক ব্যবহার করি যেটাকে বলা হয় বাইনারি। দেখেন, মনো, বাই, ট্রাই, এই কথাগুলো আপনারা কেমিস্ট্রিতে পড়বেন। কেমিস্ট্রিতে এক জায়গায় দেখবেন মনোমার আছে, সো ওগুলা কি শিখবেন। সো মনো, তারপরে হচ্ছে কি বাই, তারপর হচ্ছে ট্রাই। সো ওই যে বাইসাইকেল, ট্রাইসাইকেল, দেখেন বাই মানে কি দুই, তার মানে বাইনারি, তার মানে যেখানে দুইটা মাত্র অঙ্ক আছে। বাইনারিতে অঙ্ক আছে কয়টা? দুইটা, 0 এবং 1। এখন একটা জিনিস খেয়াল করি, চলেন। কয়টা অঙ্ক? দুইটা। তাহলে যদি দুইটা অঙ্ক হয় একটু খেয়াল করে দেখি। এইখানে ডেসিমালে আমার বেস ছিল কত? 10। কেন? কারণ কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। তাহলে বাইনারিতে যদি দুইটা অঙ্ক হয় তাহলে আমার বেস কত হবে? অবশ্যই 2 হবে। তাহলে বাইনারিতে আমার যেহেতু বেস বা ভিত্তি 2 থাকতেছে, কেন? কারণ হচ্ছে আমার কয়টা মাত্র অঙ্ক? দুইটা। যতগুলি অঙ্ক ঠিক ততটাই হচ্ছে বেস। এক্সাম্পল ধরেন 1 0 1 1 এরকম একটা সংখ্যা লিখলাম, এটা এক্সাম্পল। এরপর আছে আপনার অক্টাল। দেখেন, আমাকে বলেন তো অক্টোপাসের কয় ঠ্যাং? এটা সবার জানার কথা। অক্টোপাস, অক্টোপাসের ঠ্যাং হচ্ছে 8টা। তার মানে অক্টাল, ওই যে দেখেন অক্টোপাসের সঙ্গে মিলান। অক্টালে আমার তাহলে কয়টা প্রতীক, কয়টা অঙ্ক আছে? 8টা অঙ্ক আছে। তাহলে 8টা অঙ্ক যদি থেকে থাকে তাহলে বেস হবে কত? 8। অঙ্ক কয়টা? 8টা। 0 1 2 3 4 5 6 7। এখন তাহলে অক্টালে আমার 0 থেকে 7-এর বাইরে আর কিচ্ছু থাকবে না। এখন একটা জিনিস আমি বুঝিয়ে বলি, আইসিটি যখন আমরা পড়ছি সংখ্যাটা, এই যে সংখ্যাটা কোন ভিত্তিক সংখ্যা সেটা লিখে দিতে হয়। এটা ডেসিমাল, এই জন্য ব্র্যাকেট দিয়ে নিচে 10 লেখা হয়। কোনো একটা সংখ্যার নিচে যদি আপনি কোনো একটা কিছু দেখেন যেটাকে সাবস্ক্রিপ্ট বলা হয়, তার মানে কি ওইটা দিয়ে বুঝায় সংখ্যাটা কি ভিত্তিক। সো বাইনারি হলে এখানে একটা 2 লেখা থাকবে। ধরেন অক্টাল সংখ্যা 495, একটা অক্টাল সংখ্যা লিখলাম। অক্টালে 495 থাকবে না, কারণ কি আমার এখানে তো 9ই নাই। 436 লিখলাম অক্টালে। তাহলে অক্টাল যখন লিখবো তখন এটা 8 হচ্ছে এটার বেস বা ভিত্তি, এই কারণে এখানে আমি 8 দিলাম। আর আরেকটা আছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালটা হচ্ছে অনেক বড় বড় সংখ্যাকে খুব ছোট আকারে প্রকাশ করা যায়। হেক্সাডেসিমালের ব্যবহারটাই হচ্ছে অনেক বড় সংখ্যাকে কি আকারে প্রকাশ করা যায়? ছোট আকারে। তাহলে হেক্সাডেসিমাল, দেখেন হেক্সাডেসি, ডেসি 10, হেক্সা আরো 6, তাহলে হেক্সাডেসিমাল 16। হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি তাহলে কত? 16। তাহলে 16 যদি হয় 0 1 2 3 4 5 6 7 8 9, 9 তো হয়ে গেল। এরপরে কি করব? আমার তো 10টা হয়েছে, আরো কয়টা লাগবে? 6টা লাগবে। এরপরে আসে এ বি সি ডি ই এফ। দেখেন, তাহলে আমার হেক্সাডেসিমালে যেহেতু হেক্সা ডেসিমাল, ডেসি মানে হচ্ছে 10 আর হেক্সা মানে কি 6, তাহলে হেক্সাডেসিমাল মানে কি 16। তাহলে কয়টা অঙ্ক এখানে থাকতে হবে? 16টা। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক। আরও 6টা অঙ্ক নেওয়ার জন্য কি করা হয়? এ বি সি ডি ই এফ, এই ইংরেজি বর্ণমালার প্রথম 6টা লেটারকে আমাদের এখানে প্রতীক বা চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে টোটাল দেখেন এখন 16টা অঙ্ক হইল আমার। তাহলে হেক্সাডেসিমালের অঙ্কগুলো, সংখ্যাগুলো এরকম, ধরেন 2A3, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। সো এই যে দেখেন আমরা কয় ধরনের সংখ্যা পদ্ধতি পেলাম? 4 ধরনের সংখ্যা পদ্ধতি পেয়ে গেলাম।
এখন আজকের ক্লাসটুকুতে আমি শুধু বাইনারি নিয়েই কথা বলবো। আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল পরে দেখব, কারণ একসাথে সব দেখতে গেলে না গুলায়া যাবে। আমি বাইনারি থেকে আপনাদেরকে আজকে দেখাবো যে বাইনারি একটা সংখ্যা তৈরি করা কত সহজ কাজ। এতক্ষণ ধরে যা পড়াইছে এর কারণই হচ্ছে বাইনারিটাকে সোজা করা। সো বাইনারিটাকে কেমনে এখন সোজা করব সেটা একটু বুঝাইয়া বলতেছি। দেখেন, আপনি যখন 983 লিখতে যাচ্ছিলেন, 983, বাচ্চাবেলায় আপনি কি 983 একত্রে লিখতে পারতেন? একেবারে ছোট যখন ছিলেন কি করতেন? 983। এখন 83 মানে কি 80 যোগ 3 না? তাহলে 980 আর 3 যোগ করে আপনি 983 লিখতেন। তার মানে ডেসিমালে আপনি অ্যাকচুয়ালি এই যে স্থানিক মানটাকে ব্যবহার করে সংখ্যাটা লিখতেন। এখন দেখেন, আমি আসব বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি, আমি যে কোনো একটা বাইনারি নাম্বার আগে লিখি। দেখেন দেখেন বাইনারিতে অঙ্ক আছে কয়টা? দুইটাই অঙ্ক, 0 আর 1। 0 আর 1 এর বাইরে কিছু আছে? নাই। এবং বেস বা ভিত্তি কত? 2। তাহলে আমি যখন একটা সংখ্যা লিখব, আমি বাইনারিটাই শুরু করছি। আমি একটা সংখ্যা লিখব বাইনারি, যে কোনো একটা সংখ্যা। কিন্তু সংখ্যা লেখার আগে দেখেন বাইনারির একদম প্রথম যে ঘরটা, একদম প্রথম যে ঘরটা সবচেয়ে ছোট যেটা, একটু দেখেন স্থানিক মানের ভিত্তিতে, স্থানিক মানের ভিত্তিতে এই যে 3 হচ্ছে সবচেয়ে ছোট আর 9 হচ্ছে কি এখানে সবচেয়ে বড়। কিসের ভিত্তিতে? স্থানিক মানের ভিত্তিতে। 3-এর ঘরে যে অঙ্কটা বসতেছে তার স্থানিক মান সবচেয়ে ছোট, আর 9-এর ঘরে যে অঙ্কটা বসতেছে তার স্থানিক মান কি? সবচেয়ে বড়। তাহলে আমার সবচেয়ে ছোট যে ঘর, এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি। এটার নাম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট। আর এই যে এটা হচ্ছে এমএসবি, মানে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা মনে রাখতে হবে কিসের জন্য? এমসিকিউ এর জন্য। এখন আসেন স্থানিক মানগুলা দেখি। প্রথম ঘরে আমরা কি প্রত্যেকটা ঘরে কয়টা করে লেটার রাখতে পারি? দুইটা করে, দুইটা করে প্রতীক রাখতে পারি। তাহলে 2 হচ্ছে আমার বেস বা ভিত্তি। প্রথমটার জন্য 2 পাওয়ার 0 স্থানিক মান, পরেরটার জন্য 2 পাওয়ার 1, তারপরেরটার জন্য 2 স্কোয়ার, এর পরেরটার জন্য 2 কিউব, এর পরেরটার জন্য 2 পাওয়ার 4, এর পরেরটার জন্য 2 পাওয়ার 5। তো আমরা স্থানিক মানগুলা বসিয়ে ফেললাম। এখন দেখেন এখানে এই যে দেখেন এক একটা যে ঘর, এক একটা ঘরকে, এক একটা লেটারকে বলা হয় বিট। এই যে বিট হচ্ছে এক একটা ঘর, এক একটা বর্ণ, এক একটা লেটারকে আমরা কি বলবো? বিট বলবো। তাহলে এই যে 0 এবং 1, 0 একটা বিট, 1 কি আরেকটা বিট। এই প্রত্যেকটা আমাদের যে অক্ষর আছে, প্রত্যেকটা আমাদের যে নাম্বার আছে, এগুলো আসলে নাম্বার না, ডিজিট। বিট মানে আসলে ডিজিট। বিট বা এটাকে বিটের বদলে আপনি ডিজিটও বলতে পারেন, ডিজিট। 0 এখানে একটা ডিজিট, 1 এখানে একটা ডিজিট। ওকে, এখন খেয়াল করে দেখেন এই যে স্থানিক মানগুলো লিখে ফেলছি। 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 5 লিখছেন স্থানিক মান। এখন ক্লাসের শুরুতে যা পড়াচ্ছিলাম ওইখানে চলে যাই। ধরেন একটা সংখ্যা লিখি 101101, একটা বাইনারি সংখ্যা লিখলাম। এখন এই বাইনারি সংখ্যাটার মান কত জানতে চাই। দেখেন 101101, এই বাইনারি সংখ্যাটার মান আমরা জানতে চাই। আমি একদম সুন্দর মতো আজকের ক্লাসে একটা জিনিস শিখাইছি। অঙ্কগুলোকে স্থানিক মান দিয়ে গুণ করে যোগফল নির্ণয় করলে কি পাওয়া যাবে? সংখ্যা পাওয়া যাবে। খুবই ভালো কথা। তাহলে অঙ্কগুলোকে আমরা স্থানিক মান দিয়ে কি করব? গুণ করব। গুণ করে তারপর সবগুলোকে কি করে দিব? যোগ করে দিব। তাহলে চলেন একটা একটা করে শুরু করি। ডান দিক থেকে শুরু করবো না বাম দিক থেকে? ভাইয়া একদিকে শুরু করলেই হয়, কোনো সমস্যা নেই, টেনশনই নিয়েন না। তাহলে প্রথমে এই যে 1 × 2 পাওয়ার 5,
একেবারে শুরুতে কি লিখবো, 1 × 2^5। অঙ্কটাকে স্থানিক মান দিয়ে গুণ করলাম, তার সঙ্গে যোগ করব কাকে, পাশের এই যে 0 × 2^4, 0 × 2^4। তারপরে আসবো 1 × 2^3, তারপরে আসবো 1 × 2^², এরপরে আসবো 0 × 2^1, সবার শেষে আসবে কত, 1 × 2^0, 1 × 2^0। তাহলে কি পাচ্ছি, 2^5 মানে কত, একটু চিন্তা করেন, মনে মনে চিন্তা করতে শুরু করি, 2 হকে 2, 2 2 4 এভাবে পড়ে আসছি না, তাহলে 2³ মানে 8, 2^4 মানে 16, 2^5 মানে 32। সো একটু পরে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, আপনারা টেনশন নিয়েন না। তাহলে এটা হচ্ছে 32 প্লাস 0 × 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, সংখ্যাটা তাহলে কত, 32, 8, 40, 4 44, আগে 45। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 45 কিছে, ডেসিমালে। আর বাইনারিতে সংখ্যাটা কি ছিল, বাইনারিতে সংখ্যাটা ছিল 101101। তাহলে এই যে দেখেন, আপনারা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখে ফেলছেন। একটা বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা বের করা দেখেন কত সহজ কাজ। এখন এই জিনিসটাকে আমি আরো সহজ করব। এইটাকে আরো সহজ করা যায় কিভাবে, সেটা চলেন শিখি। যে আমি একটা বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে খুব সহজেই কিভাবে যেতে পারবো। এখন দেখেন, আমরা যখন স্থানিক মানগুলা দেখতেছিলাম, খেয়াল করে দেখেন স্থানিক মান 2^0 মানে কত, 1, 2^1 মানে কত, 2, 2² মানে কত, 4, t³ মানে কত, 8, 2^4 মানে 16, 2^5 মানে কত, 32। সো স্থানিক মানগুলা 2 এর গুণিতক আকারে মনে রাখবেন, যে 1 2 4 8 16 32, এরপরে কত হবে, পাশে আরেকটা থাকলে 64 হবে, 2^6 মানে 64। এখন দেখেন, আপনি একটা সংখ্যা এখানে লিখলেন, ধরেন 1 0 1 1 0 1 1। খেয়াল করেন, এখন আপনি এত ঝামেলায় যাবেন না, কি করবেন, এটা 1, এটা 2, এটা 8, এটা 16, এটা কত, 64। তাহলে 64 এ 16 কত হয়, 80, 80 8 88, 88 2 90, আর 1 91। তাহলে এই যে বাইনারি সংখ্যাটা আছে, এটা ডেসিমালে 91, 10110111, যেটা হচ্ছে বাইনারি, সেটা ডেসিমালে হচ্ছে 91। সো তাহলে পূর্ণ সংখ্যায় বাইনারিকে ডেসিমাল করা আসলে খুব সোজা কাজ। এখন আসেন উল্টা কাহিনীতে, আপনাকে আমি যদি একটা ডেসিমাল সংখ্যা দেই, সেই ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি করবেন। হ্যাঁ, দৃশ্য সাহা বলেন। হুম, অবশ্যই যাবে। আমরা কি বাইনারি আর ডেসিমাল ছাড়া এখনো কিছু পড়ছি? তাহলে কি এখনো কিছু প্রকাশ করব? ডেভেলপমেন্ট বাই স্টেপ ওয়াইজ, ঠিক আছে। শোনেন, বাইনারি থেকে ডেসিমাল করতে পারলে ডেসিমালকে দুনিয়ার যে কোনো নাম্বারে কনভার্ট করা যায়। সো আমার কথা খুব সোজা, যে কোনো নাম্বারকে আপনি আগে ডেসিমালে প্রকাশ করতে শিখেন, তারপর তো আপনি যা ইচ্ছা তাই করে ফেলতে পারবেন। বুঝছেন আমার প্রসিডিউরটা? ওকে ভাইয়া, ওকে। তাহলে দেখেন, আজকে আরেকটা জিনিস করি, উল্টা কাজ করি। আমার হাতে বাইনারি নাম্বার থেকে ডেসিমালে যাওয়াটা দেখাচ্ছি আমি, খুব সোজা। কিন্তু একটা ডেসিমাল নাম্বার থাকলে সেটাকে বাইনারি করা কতটুকু সোজা হয় সেটা একটু দেখব। এইখানে একটু আমি স্লো যাব, মানে আমি প্রসিডিউরটা একটু দেখাবো আপনাদেরকে স্লোলি, একটু ভালো মতো খেয়াল করবেন। আমি অ্যাকচুয়ালি 91 সংখ্যাটাকে প্রকাশ করছি কি 2 এর গুণিতক আকারে না? খেয়াল করে দেখেন তো, একটু এক্সাম্পলটার দিকে তাকান, সবাই সবাই এক্সাম্পলটার দিকে তাকান। 91 সংখ্যাটাকে আমি প্রকাশ করছি কি দিয়ে, 2 এর গুণিতক দিয়ে। সবগুলাই কি 2 এর গুণিতক না? 64 16 8 2 1 সবাই কিসের গুণিতক,
দুইয়ের গুণিতক। সো আপনি যদি এই দুইয়ের গুণিতক সিস্টেম বোঝেন তাহলে আপনার যে কোনো ডেসিমাল থেকে বাইনারি হবে ধুমধারাক্কা কাজ। চলেন একটু ধুমধারাক্কা কাজ করি। এই 91টাকে আমি প্রকাশ করব। দেখেন 91 ডেসিমাল থেকে আপনাকে জিজ্ঞেস করা হলো বাইনারিতে কত। এটা আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো যে ডেসিমালে যদি 91 হয় বাইনারিতে সেটা কত হবে। তাহলে দেখেন বাইনারি মানে কি দুইয়ের গুণিতক আকারে প্রকাশ। তাহলে 91কে দুইয়ের গুণিতক করি। এখন আপনি দুইয়ের গুণিতকগুলো মাথায় রাখেন একটা একটা করে। দেখেন দুইয়ের গুণিতক প্রথমটা 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 পাওয়ার 4 মানে 16, 2 পাওয়ার 5 মানে 32, 2 পাওয়ার 6 64, 2 পাওয়ার 7 128। আমি কত নিয়ে কাজ করতেছি? 91 নিয়ে কাজ করতেছি। তাহলে 91 নিয়ে কাজ করলে আমার অ্যাকচুয়ালি 91 এর থেকে ছোট প্রথমটা কত? 64। প্রথমটা কত? 64, 2 পাওয়ার 6 64। দেখেন 2 পাওয়ার কত? 6 64, ঠিক আছে। এখন দেখেন তারপরে 64-র সঙ্গে আমি নেক্সট 32 যোগ করলে তো 64 আর 32 96 হয়ে যায়। তাহলে 64-র সঙ্গে আমি 32 যোগ করতে পারবো না। তাহলে 64-র সঙ্গে 16 যোগ করি। 64 আর 16 কত হয়? 80। কোনো সমস্যা নাই। এরপর 8 যোগ করা যায় না? 88। হ্যাঁ 8 যোগ করা যায় 88। 88-র সঙ্গে 4 যোগ করলে তো 92 হয়ে যাবে। তাহলে 2 যোগ করি। 88 আর 2 কত? 90। 90 আর 1 কত? 91। হয়ে গেছে কাজ। এখন তাহলে দেখেন সংখ্যাটা কিভাবে আসে। 2 পাওয়ার 6 এখানে একটা 1 বসাই, কারণ আমি এই সংখ্যাটা নিচ্ছি 1। যে স্থানিক মানটা আসতেছে না সে কত? 0। যেটাকে নিচ্ছি 1, যেটাকে নিচ্ছি না সেটা কত? 0 1 1। অথবা যদি জিনিসটাকে এইভাবে সাজাই, এমএসবি থেকে এলএসবি আমার দেখেন 64 পর্যন্ত যাব, মানে 2 পাওয়ার 0 1, তারপর হচ্ছে 2 4 8 16 32 এবং শেষটা কত? 64। এখন খেয়াল করেন 64 নিতে পারতেছি, তাহলে 64-এ কত বসাবো? 1 বসাবো। 32 নিতে পারতেছি না, 16 নিতে পারতেছি। 64 আর 16 কত? 80। 1 বসাই, তাহলে যেটা আসবে না সেটা 0। তারপর 80-র সঙ্গে 8, 88 নেওয়া যায় কারণ এখন 91 হয় নাই, তাহলে 8 নিলাম। কিন্তু 88-র সঙ্গে 4 বসালে কত হয়ে যায়? 92। তাহলে 4 বাদ, 2 নেওয়া যায়। 88 আর 2 কত? 90। আর 90 আর 1 কত? 91। কাজ শেষ। এই যে দেখেন কোনো কিছু না জেনে আপনি অ্যাকচুয়ালি ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করতে পারবেন। কিচ্ছু জানার দরকার নেই, এত এত প্রসিডিউর আপনার মুখস্থ করার দরকার নেই। আমি সবচেয়ে সহজ প্রসিডিউর শিখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বইয়ে হচ্ছে 2 দিয়ে ভাগ করে একটা প্রসিডিউর দেখানো আছে। সো সেটা আমি দেখায় দেই, সেটা আপনাদের মানে হচ্ছে যেহেতু মানে বইয়ের প্রসিডিউর সেহেতু আমি সেটা দেখাচ্ছি। কিন্তু এটা হচ্ছে দুনিয়ায় সবচেয়ে সহজ সরল পদ্ধতি যে একটা ডেসিমাল নাম্বার থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। তাহলে দেখেন বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করেন আর ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করেন, পূর্ণ সংখ্যার জন্য জিনিসটা খুব সহজ। আর বইয়ে যখন পড়বেন বইয়ে জিনিসটাকে এইরকম একটা প্রসিডিউর দেখানো আছে। 91 এটাকে আপনি 2 দ্বারা ভাগ করেন, তাহলে 2 দ্বারা 91কে যখন ভাগ করবেন 45 পাবেন। 45 দুগুণা 90 আর 1 91, 1 হাতে থাকলো। আবার 2 দ্বারা ভাগ করেন, দেখেন আমি আগে এই নাম্বারটা এখানে নিয়ে যাই। দেখেন আমরা এই নাম্বারটাকে নিয়ে যাই 1011 1011। এখন দুইভাবে জিনিসটা করা যায় অ্যাকচুয়ালি। দেখেন এটা একটা প্রসিডিউর। আরেকটা কাজ করা যায় যে 91 থেকে 1 বিয়োগ করে নিব আমি আগে 90, তাহলে 2 দ্বারা ভাগ করলে এটাকে 90কে 2 দ্বারা ভাগ করলে 45। তাহলে
আবার ৪৫ থেকে আমি যদি ১ বিয়োগ করি ৪৪, ২ দ্বারা ভাগ করলে সেটা হবে কত? ২২। ২২ থেকে কিছু বিয়োগ করার দরকার নেই, 0। ২ দ্বারা ভাগ করলে কত হবে? ১১। ১১ থেকে ১ বিয়োগ করে দেই ১০, ২ দ্বারা ভাগ করলে ৫। ৫ থেকে ১ বিয়োগ করে দেই ২ দ্বারা ভাগ করলে ৪। ৪ থেকে ০ বিয়োগ করে দেই ২ দ্বারা ভাগ করলে ২। ২ কে ২ দ্বারা ভাগ করলে আমার কত আসে? ১ আসে। মানে আর কিন্তু আমি যেতে পারতেছি না। এখন দেখেন আমার শেষ পর্যন্ত তাহলে এই যে যেখানে এসে দাঁড়াচ্ছি, আমার একেবারে শেষটা ২ দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে না? তার মানে শেষটা যদি ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, এখানে আমি যেটা পাবো যে 1 0 1 1 0 1 1 পাবো। কিন্তু আমার না এই প্রসিডিউরটা পছন্দের প্রসিডিউর না। এইটা আপনারা বইয়ে আছে, বই থেকে দেখে চাইলে করতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আপনাদের মূলত দরকার হচ্ছে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করবেন বা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবেন সেইটা মাথায় রাখা। এখন আমি আপনাদের যে আজকের ক্লাসটুকুতে আরেকটা জিনিস দেখাবো, আরেকটা ছোট্ট জিনিস দেখায় রাখবো, সেটা হচ্ছে পরীক্ষায় যদি আসে কনভার্সন তখন কি করব। এতক্ষণ ধরে যেটা করলাম এই যে এটা কি পরীক্ষায় করা যাবে কিনা, এই প্রসিডিউরটা বা এই প্রসিডিউর এগুলো পরীক্ষায় করা যাবে কিনা? অ্যান্সারটা হচ্ছে জি, এই প্রত্যেকটা প্রসিডিউর দিয়ে আপনি ডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে পারবেন। বাট আপনাদের কলেজে কি শিখাবে সেটা আমি জানি না, কারণ কলেজে বইগুলো যদি ফলো করে এটা শিখাবে। আমি দেখাই দিচ্ছি, আমি আপনাদেরকে এই ৯১-কে কিভাবে কনভার্ট করা যায় সেটা দেখাই দিচ্ছি। ৯১/২ ৪৫, এটাকে বলা হয় ভাগশেষ পদ্ধতি, ভাগশেষ থাকবে ১। তাহলে ভাগফলটা নিয়ে কাজ করব। ৪৫/২ ২২ ভাগশেষ ১, যেটা ছক আকারে করতেছিলাম সেটা আমি লিখে লিখে করতেছি। ২২/২ ১১ ভাগশেষ কত? 0। ১১/২ ৫ ভাগশেষ কত? ১। ৫/২ ২ ভাগশেষ ১। ২/২ ৫/২ ২ থাকতেছে, হ্যাঁ ২/২ ১ ভাগশেষ 0। ১/২ 0 আসবে, ভাগশেষ আসবে ১। যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যান। এবং এই যে ভাগশেষগুলো আসতেছে একেবারে শেষ ভাগশেষ, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর একেবারে প্রথম ভাগশেষটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা দেখেন মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে যদি লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে যাই, এই যে এখান থেকে এই পর্যন্ত উঠব, এই যে দেখেন এত কিছু করেও সংখ্যাটা কি পেলাম? 1 0 1 1 0 1 1। বাইনারিতে এটা হচ্ছে ৯১ ডেসিমালে। সো আশা করি প্রসিডিউরগুলো সব বুঝতে পারছেন। সো আমি ভাগের যে পদ্ধতিটা, এই যে এটাকে বলা হয় হচ্ছে ভাগশেষ পদ্ধতি। তাহলে ভাগশেষ পদ্ধতিতেও করা যায়, তারপর হচ্ছে জিনিসটাকে এইভাবে স্থানিক মান দিয়ে করা যায়, এবং ফাইনালি আরেকটা জিনিস যেটা দেখাইছিলাম ওটাও রেখে দিই, স্লাইড আকারে থাকুক। ৯১ ২ দ্বারা ভাগ করব, ৪৫ ভাগফল ১ হচ্ছে ভাগশেষ। আবার ২ দ্বারা ভাগ করব,
22 ভাগফল 1 ভাগশেষ, 2 দ্বারা ভাগ করব 11 ভাগফল 0 ভাগশেষ, 2 দ্বারা ভাগ করব 5 ভাগফল 1 ভাগশেষ, 2 দ্বারা ভাগ করব 2 দুগুণা 4 1 ভাগশেষ, 2 দ্বারা ভাগ করব 1 ভাগফল 0 ভাগশেষ, 2 দ্বারা ভাগ করব, ভাগ যায় না, ভাগশেষ কত 1। যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে ভাগ করে যান, তাহলে এই একটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এই একটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে নাম্বারটা দেখেন কত আসে, নিচের থেকে উপরের দিকে 101101 বাইনারি ইকুয়াস টু হচ্ছে 91 ডেসিমাল। সো এই হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন পূর্ণ সংখ্যায় বা বাইনারি ডেসিমাল অথবা ডেসিমাল বাইনারির কনভার্সন। আজকে শুধু পূর্ণ সংখ্যায় রাখতেছি, আজকে আর ভগ্নাংশ করতেছি না। আমি এখন আপনাদের বাসায় প্র্যাকটিসের জন্য কিছু জিনিস দিব, আপনারা কিছু ধুমায় প্র্যাকটিস করবেন। কেন প্র্যাকটিস করবেন সেটা বলে দিচ্ছি। যার যত বেশি এই প্র্যাকটিসগুলো ভালো হবে সে তত বেশি দুর্দান্ত হবেন নাম্বার থিওরিতে। মানে আমি আপনাদেরকে বলবো যাদের পড়ালেখা নিয়ে ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, যে ভাইয়া আমার পড়ালেখাটাকেই মানে জীবন বানাইতে চাই, তারা অবশ্যই ম্যাথে যদি ইন্টারেস্ট পাইতে চান নাম্বার থিওরি নামে একটা বই আছে, ওই বইটা পড়বেন। পড়লে অনেক উপকার হবে। অবশ্যই পড়ালেখা নষ্ট না করে মানে অবসর সময়ে পড়বেন। আমি কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, এগুলাকে আপনারা বাইনারিতে এবং বাইনারি থেকে আবার ডেসিমেলে কনভার্ট করবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক, ক্লাস 1-এর হোমওয়ার্ক। ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবেন। 101, 293, 584, 1024। ও মা, 1024 বেশি সোজা হয়ে যাবে, দিবই না 1024, 1324 দিব। সো এই যে কনভার্সনগুলো ভালো মতো করবেন এবং আপনাদের যতই খারাপ লাগুক ইনিশিয়ালি এই জিনিসগুলো যে ভাইয়া এগুলা কেন করতেছি, কেন করব, আমি কেন আপনাদেরকে নাম্বার থিওরি বারবার বলতেছি, কেন এই নাম্বারগুলা মাথায় ঢুকাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। এরপর যখন আপনি ডিজিটাল ডিভাইস পড়বেন 101 কিভাবে তৈরি হচ্ছে, এই জিনিসটা ততক্ষণ ভালো বুঝবেন না যদি আপনার এই যে বাইনারি নাম্বার সিস্টেমটা কিভাবে আসতেছে সেটার উপরে দখল না থাকে। যদি এটার উপরে দখল থাকে তখন দেখবেন পরের পড়াগুলো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আবার দেখা হবে তাহলে কবে? পরশুদিন রাত্রি 8:30টায়। এবং আমি আপনাদের এই যে আইসিটির জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো, যারা আইসিটি ক্লাস কন্টিনিউ করতে চান তারা আইসিটির মেসেঞ্জার গ্রুপের জন্য আমাকে জাস্ট আইসিটি লিখে মেসেঞ্জারে নক দিবেন। অনিন্দিতা আপু, আমি হচ্ছে এই পিডিএফটা হচ্ছে দিয়ে দিব, হোমওয়ার্ক পেজটা আমি শেয়ার দিচ্ছি, কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসের শেষে আমি এই যে ক্লাসের পুরো পিডিএফটা দিয়ে দেই শেয়ার করে। সো আপাতত ফেসবুক গ্রুপে আমি এই লেকচারের পিডিএফটা আপলোড করে দিব। এবং আপনি যদি আমার ফেসবুক গ্রুপে কানেক্টেড না থাকেন তাহলে ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। একটা মিনিট। ওকে, ক্লাস শেষ, অন্যরা চলে যেতে পারেন। আমি যারা এখনো ফেসবুক গ্রুপে কানেক্ট